আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। যতদিন পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমা না চাইবে এবং তাদের গণহত্যার বিচার না হবে ততদিন পর্যন্ত দলটি কোনো কর্মসূচি পালন করতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের নিয়মিত ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। অভিযোগ করেন, আওয়ামী লীগে যাদের পরিচ্ছন্ন ইমেজ রয়েছে তারাও এখন পর্যন্ত গণহত্যার জন্য ক্ষমা চায়নি। নির্বাচিত সরকার ছাড়া দেশ চালানো যাচ্ছে না। রাজনৈতিক নেতাদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রেস সচিব জানান, ৬ মাস অতিবাহিত হলেও অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তিনি জানান, সরকার এমন কোনো আইন করবে না যাতে সাধারণ মানুষের কথা বলার অধিকার হরণ হয়। নতুন নীতিমালা না হওয়া পর্যন্ত সাংবাদিকদের চলমান অ্যাক্রিডিটেশন কার্ডগুলো বহাল থাকবে বলেও জানান শফিকুল আলম। অনুশোচনা নাই, রিমোর্স নাই, রিগ্রেট নাই। এবং আপনি ওদের যদি ওয়ার্ডিং দেখেন, তারা আরও মিথ্যা কথা বলছে যে ৩,০০০ পুলিশ মারা গেছে। কত বড় জালিয়াতি, কত বড় মিথ্যা কথা। বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে, যতদিন না তাদের এই লিডারশিপকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে এবং তাদের সাবমিট টু জাস্টিস, এবং তাদের যতদিন না তাদের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসছে ততদিন তাদের কোনো প্রোটেস্ট করার আসলে করতে দেওয়া হবে না। ফেব্রুয়ারি মাস জুড়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মসূচি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার রাতে বিশ্ববিদ্যালয় হলপাড়া থেকে মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা। পরে টিএসসির রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। শিক্ষার্থীরা বলেন, জুলাই আগস্টের গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগ রাজপথে নামার চেষ্টা করলে ছাত্র জনতা তাদের প্রতিরোধ করবে। দ্রুততম সময়ের মধ্যে গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবিও জানায় শিক্ষার্থীরা। যদি খুনি লীগ ফিরে আসে, বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা অবশ্যই রাজপথে তাদেরকে প্রতিহত করবে। গণহত্যার মূল মদদ দিয়েছিল সেই সন্ত্রাসী আওয়ামী লীগকে এখন নিষিদ্ধ করা হয়নি। বাংলাদেশের জনগণ জানতে চায় কিভাবে তারা বাংলাদেশে এমন একটি গণহত্যা করার পরেও তারা তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশের গণমাধ্যম এখন নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্যের বন্যা বয়ে গেছে বলেও মন্তব্য করেছেন তিনি। অর্থনীতি পুনর্গঠন, সম্পদ পাচার, ভুল তথ্য মোকাবিলা এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নে বাংলাদেশের প্রচেষ্টা নিয়ে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের নেতারা সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। সংস্থাটির চেয়ারম্যান অ্যালেক্স সোরস এবং সভাপতি বিনাই ফান নওরোজির নেতৃত্বে প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে অন্তর্বর্তী সরকারের সংস্কারের প্রতি সমর্থন ব্যক্ত করেন। সাক্ষাৎকালে অ্যালেক্স সোরস ইতিহাসের এক জটিল সময়ে দেশকে নেতৃত্ব দেওয়া এবং দেশের প্রতিষ্ঠানগুলো ঠিক করা ও অর্থনীতি পুনর্গঠনে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়ায় ডক্টর ইউনূসের প্রশংসা করেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিভিন্ন মহল তার দলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বলেছেন, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বিগত সরকারের অত্যাচার নির্যাতনের প্রতিশোধ নিতে চায় বিএনপি। ৩ জেলায় প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন তারেক রহমান। ইমরুল আহসানের রিপোর্ট। আপনাদেরই প্রশ্ন না। রাষ্ট্র কাঠামো মেরামতে দলের ৩১ দফা সংস্কার প্রস্তাবনা তৃণমূলে ছড়িয়ে দিতে যশোর, ঝিনাইদহ ও নড়াইলে একযোগে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বিএনপি। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের প্রতিটি সংকটের সামনে এসে দাঁড়িয়েছে বিএনপি। এবারও মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে, তাই নেতাকর্মীদের জনগণের আস্থা ধরে রেখে কাজ করার নির্দেশনা দেন তিনি। বলেন, ভোটের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নেবে রাষ্ট্র পরিচালনা করবে কে। আমাদের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর জন্য বহু মহল কিন্তু তৈরি হচ্ছে। আপনারা পোড় খাওয়া রাজনীতিবিদ, আপনাদের বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল বিভিন্নভাবে কিন্তু তৈরি হচ্ছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এরই মধ্যে আমরা সেগুলো দেখতে পাচ্ছি। প্রোপাগান্ডা ছড়াচ্ছে, শত্রুপক্ষ বলেন বা প্রতিপক্ষ বলেন, সেগুলো তারা করবেই।
দেশের ভিতরে বাইরে সেটি তারা করবে, আমরা সেটিকে ফেস করব। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে জিয়া পরিবার সহ দলের সর্বস্তরের নেতাকর্মী নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, আওয়ামী লীগের অত্যাচারের প্রতিশোধ শক্তি প্রয়োগে নেবে না বিএনপি। যে কোনো নির্যাতিত মানুষ তার নির্যাতনকারীর বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায়। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনি চান, আমি চাই, আমরা সবাই চাই যারা আমরা অত্যাচারিত নির্যাতিত। তবে আমি ব্যক্তিগতভাবে এবং আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীর প্রতিশোধ সেদিনই সফল হবে যেদিন বাংলাদেশের মাটিতে আমরা বাংলাদেশের মানুষের জন্য এই ৩১ দফাকে বাস্তবায়ন করতে সক্ষম হব। একমাত্র সেদিনই আমরা অগণতান্ত্রিক যে অশুভ শক্তি যারা বাংলাদেশকে দাবিয়ে রাখতে চায় তাদের বিরুদ্ধে আমাদের প্রতিশোধ সফল হবে। মুক্তিযুদ্ধে কোন রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারেক রহমান। কোন রাজনৈতিক দলের কে আমরা দেখেছি তারা কিভাবে এদেশের মানুষকে যুদ্ধের মুখে ঠেলে দিয়ে যুদ্ধকে সঠিকভাবে সংগঠিত না করে বর্ডার ক্রস করে অন্য জায়গায় চলে গিয়েছে। আবার কাউকে আমরা দেখেছি সরাসরি এই দেশের মানুষের সবচাইতে বড় অর্জন, যতদিন পৃথিবী থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে, এই বাংলাদেশের সবচাইতে বড় অর্জন, বাংলাদেশের মানুষের সবচাইতে বড় অর্জন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। আমরা কাউকে দেখেছি সেই স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করতে। ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলের ঐক্য ধরে রাখার আহ্বানও জানান তারেক রহমান। এবং একটি নির্বাচন। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। দল গঠন করে নির্বাচিত হবার জন্য যদি সরকারের সব শক্তিকে ব্যবহার করা হয় তাহলে ৫ই আগস্টের আকাঙ্ক্ষা ব্যাহত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনায় তিনি কথা বলেন। তিনি বলেন, দিন শেষে ব্যক্তি বা দল নয়, বাংলাদেশকে জিততে দিতে হবে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না তা বিচারের মাধ্যমে নির্ধারিত হোক বলে উল্লেখ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য। আওয়ামী লীগের বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে বলেও মন্তব্য করেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, সরকারের ভুল কর্মকাণ্ডের সমালোচনা করতে হবে, প্রয়োজনে সরকারকে সঠিকভাবে চলতে রাস্তায় আন্দোলনও করা হতে পারে। আমরা যদি এই সরকারকে সফল হতে দিতে চাই তাহলে সরকারকে গাইড করার জন্য, পরিচালনা করার জন্য আমাদেরকে যথেষ্ট সমালোচনা করতে হবে। এমনকি আমাদেরকে সড়কে আন্দোলনও করতে হতে পারে সরকারকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য। নির্বাচন যদি বিলম্বিত হয় সেই সময়গুলো আপনারা কেন বিলম্বিত করবেন সেই যৌক্তিকতা জনগণের সামনে তুলে ধরতে হবে। ২০১১ সালে সীমান্ত নিয়ে ভারতের সাথে হওয়া চুক্তিকে অসম উল্লেখ করে তা সংশোধন বা বাতিল করতে দেশটিকে অনুরোধ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সচিবালয়ে ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ৫৫তম বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনের প্রস্তুতিমূলক সভা শেষে একথা বলেন তিনি। রিপোর্ট রোকন উদ্দিনের। ২০১১ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত চুক্তিতে বলা হয়েছে, সীমানার ১৫০ গজ নয়, জিরো লাইনের মধ্যেই কাঁটাতারের বেড়া দিতে পারবে দেশটি, যা অসম উল্লেখ করে ৫৫তম বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে আলোচনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এইগুলি বাতিল যেন করা হয়, এই জন্য তাদের আমরা বলবো, মানে একবার আমরা বাতিল করে দিলাম বলবো না, ওই জন্য আলোচনা হবে যে এই চুক্তিটা এইভাবে হয় নাই, এটা এইভাবে হওয়া দরকার ছিল। কতগুলি কাজ আছে যেটা করার নিয়ম নেই, ওইগুলি অনেক সময় তারা করতে চায়, আর কিছু কাজ আছে যেটা করতে হলে দোনো দেশের পারমিশন লাগে, এটা যেন অনুমতি নেওয়া করে এই ব্যাপারে আলোচনা হবে। অনেক সময় তারা সীমানা লঙ্ঘন করে অবৈধভাবে পারাপারের চেষ্টা করে, এই জিনিসটাগুলি যেন না হয় এই ব্যাপারে আলোচনা হবে। ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে সীমান্তের সাম্প্রতিক সংঘাত, হত্যাকাণ্ড বন্ধসহ পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি নিয়ে আলোচনা হবে বলেও জানান উপদেষ্টা। বলেন, আলোচনায় নতজানুভাব থাকবে না। আগে যেভাবে কথাটা বলতো এইভাবে কথার টোনটা আলাদা হবে, ছাড় দিয়া বা এইটা নিয়ে হবে না। আস্থা এই যে যাওয়া আসা এবং এই সমস্যাগুলি যে আলোচনা হবে, এবং কিছু কিছু সমস্যা
একেবারে আমি গিয়ে বলি যে 100% সমস্যার সমাধান করে আসতে পারবো, তা তো না। কিছু সমস্যার সমাধান হবে, কিছু আবার হয়তো নেক্সট মিটিংয়ে সমাধান হবে, এইভাবেই আস্থা বৃদ্ধি পাবে। ভারতীয় নাগরিকরা, বিএসএফ এবং অন্যান্য যারা যে আমাদের যে সীমান্তে যে হত্যা করছে, ওইটা যেভাবে হোক তাদের বন্ধ করতে হবে। বিএসএফ কর্তৃক এবং তাদের যে দুষ্কৃতিকারীরা আমাদের বাংলাদেশি নাগরিক ধরে নিয়ে যায় বর্ডার থেকে কৃষিকাজ করার সময়, এটা যেভাবে হোক এটা যেন তারা না করে, এই জন্য তাকে বলা। স্বল্প পরিসরে হলেও আলোচনা হবে নদীর পানির সুষম বন্টন নিয়ে। ভারতীয় গণমাধ্যম অনেক সময় মিথ্যে তথ্য দেয়, তা বন্ধেও সহায়তা চাওয়া হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এটা তাদের বলে দেওয়া যে এই জিনিসটা তারা কিভাবে বন্ধ করতে পারে। আলোচনায় আগের মতো সুর থাকবে না বলে জানান বিজিবির মহাপরিচালক। যেগুলাতে আমরা মনে করেছি যে না, আগে আমরা ডিপ্রাইভড হয়েছি, এগুলাতে আমরা শক্ত ভয়েসে কোনো ছাড় দেব না। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। রাজনৈতিক দলসহ বিভিন্ন পক্ষ বিডিআর বিদ্রোহে জড়িত জওয়ানদের যেভাবে মুক্তির দাবি করছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পিলখানা হত্যাকাণ্ডে শহীদ পরিবার ও বেঁচে ফেরা সেনা কর্মকর্তারা। রাজধানীর রওয়া কনভেনশন হলে সংবাদ সম্মেলনে তারা বলেন, পিলখানা হত্যাকাণ্ডে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করার পাশাপাশি সরাসরি যারা অংশ নিয়েছে তাদেরও শাস্তি নিশ্চিত করতে হবে। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। বিডিআর বিদ্রোহের ঘটনায় হত্যা মামলা থেকে খালাস পাওয়া 2 শতাধিক জওয়ানকে সম্প্রতি বিস্ফোরক মামলা থেকে জামিন দিয়েছেন আদালত। এছাড়া কিছুদিন ধরেই বিডিআর সদস্যদের পরিবার ও বিভিন্ন মহল থেকে কারাগারে থাকা সকল বিডিআর সদস্যদের মুক্তি দাবি করা হচ্ছে। এমন প্রেক্ষাপটে সংবাদ সম্মেলন করেন পিলখানা হত্যাকাণ্ডের শহীদ পরিবার এবং বেঁচে ফেরা সেনা কর্মকর্তারা। প্রত্যেকটা লোকের এই অপরাধের প্রমাণ আছে এখানে। সেনা কর্মকর্তারা বলছেন, ঘটনার সঙ্গে দেশি বিদেশি ষড়যন্ত্র রয়েছে, তবে যেসব বিডিআর সদস্য হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছেন তারা কোনোভাবেই নির্দোষ হতে পারে না। এই যে বর্বরতা শুধু মারেনি, লাশের উপর বেয়োনেট চার্জ করেছে, এর পিছনে যে দেশই থাক, ইন্ডিয়া থাক, যেই থাক, কিন্তু এক্সিকিউট করেছে কারা? এক্সিকিউট করেছে এই যাদের এখন বলা হচ্ছে তারা নির্দোষ। একটি পক্ষ বিডিআর হত্যাকাণ্ডের দায় শুধুমাত্র ভারত ও শেখ হাসিনার ঘাড়ে চাপিয়ে হত্যাকারী বিডিআর সদস্যদের পক্ষে সাফাই গাইছে বলে অভিযোগ করেন শহীদ পরিবারের সদস্যরা। তাদেরকে আপনারা নিরপরাধ বলছেন? তারা 5 মিনিট পর পরে এসে আমাদেরকে খুন করার হুমকি ধামকি দিচ্ছিল। 36 ঘন্টা আমরা এভাবে করেছিলাম। নিরপরাধ, নিরীহ নিরপরাধ নিরস্ত্র আমাদের বাবারা ছিল। এই যে ঢালাওভাবে বলা হচ্ছে যে যারা কিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং যাবজ্জীবন প্রাপ্ত আসামি তাদেরকেও ছেড়ে দিতে হবে, এটা কি ধরনের কথা? যেভাবে করে ঢালাওভাবে নিরপরাধ বলা হচ্ছে, আসলে তারা ঢালাওভাবে তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না এবং তারা নিরপরাধ না। এদিকে অভিযুক্ত জওয়ানদের শাস্তি নিশ্চিতের পাশাপাশি পিলখানা হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী, মদতদাতা, সহায়তাকারীদের চিহ্নিত করে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার সম্পন্ন করার জোর দাবি জানিয়েছেন তারা। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। একদিকে বিনিয়োগে অনিশ্চয়তার কারণে কর্মসংস্থান কমছে, অন্যদিকে মজুরির তুলনায় মূল্যস্ফীতি দ্বিগুণ। অর্থনৈতিক এমন পরিস্থিতিতে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলছে, অর্থনৈতিক সংস্কারের জন্য যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে। একই সাথে দেশের অর্থনীতি পুনরুদ্ধারে লাইফ সাপোর্টে থাকা ব্যাংকগুলো বন্ধ করার সুপারিশ করেছে সংস্থাটি। মেজবাহ হাসানের রিপোর্ট। দেশের অর্থনীতিতে সংকটময় সময়ের মধ্যে আগামী অর্থবছরের প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ কেমন হবে তা নিয়ে সিপিডি কার্যালয়ে এই আয়োজন। সংস্থাটি বলছে, অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক সংস্কারে বিভিন্ন পদক্ষেপ নিলেও তা জনজীবনে স্বস্তি ফেরাতে ব্যর্থ হচ্ছে। একদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যেমন কঠোর পদক্ষেপ নেই, তেমনি চাঁদাবাজি বন্ধে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি। অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ শৃঙ্খলে চাঁদাবাজি, মজুতদারি, অযৌক্তিক মূল্য নির্ধারণের মতো অনিয়ম, এগুলো মোকাবেলা করা সম্ভব হয়নি। সেখানে সরকার তেমন, যার কারণে সরকার বিভিন্ন পণ্যের দাম কমাতে পারছে না।
রাজনৈতিক অনিশ্চয়তায় বিনিয়োগে মন্দা কাটছে না, তাই নির্বাচিত সরকারের মাধ্যমে দীর্ঘমেয়াদী পরিকল্পনা জরুরি বলে মনে করছে সংস্থাটি। কেবলমাত্র রাজনৈতিক পরিস্থিতি অনিশ্চয়তা এটার কারণে আসছে না, সেটা হলে তো আমাদের তো 15 বছরের তো দীর্ঘ একটা নিশ্চয়তার রাজনীতি ছিল, জোর করে চাপানো হলেও, তো সেখানে অত বিনিয়োগ আসেনি। রাজনৈতিক সংস্কার পার্টিগুলোর ভেতরের সংস্কার ছাড়া কেবলমাত্র ইলেকটোরাল সংস্কার দিয়ে রাজনৈতিক সংস্কার হবে না। তো পার্টির ভিতর যে সংস্কার, সেখানে যে গণতন্ত্রায়ন, সেগুলোও কিন্তু একটা প্রক্রিয়ার মধ্যে হতে হবে। স্বৈরাচার আওয়ামী সরকারের সময় অর্থ পাচার, ঋণ খেলাপির কারণে দেশের ব্যাংক খাত দুর্বল হয়ে পড়েছে জানিয়ে সিপিডি বলছে, লাইফ সাপোর্টে থাকা ব্যাংকগুলো বন্ধ করতে পারলে ঘুরে দাঁড়াবে দেশের ব্যাংক খাত। মধ্যমেয়াদী পদক্ষেপের মধ্যে দুর্দশাগ্রস্ত ব্যাংকগুলোর এক্সিট পলিসি, প্রস্থান নীতি প্রণয়ন করা, ব্যাংক খাতের যে দুর্বলতা হয়েছে সেগুলোর বিভিন্ন ধরনের অপকর্ম, নিয়ম নীতির পাশ কাটিয়ে যাওয়া এবং অনেক ধরনের অনিয়ম করা, দুর্নীতি ইত্যাদির সাথে যে জড়িত থাকা, সেই জন্য তাদেরকে জবাবদিহির মধ্যে আনা। সামগ্রিকভাবে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণে করফাঁকি বন্ধ ও দ্রুত রাজস্ব ব্যবস্থাপনা সংস্কার অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে সংস্থাটি। রাজস্ব আদায়, কর আদায়ের যে ধরনের উদ্যম দরকার, প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে ব্যবহার করে। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। টঙ্গী তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতি প্রায় শেষ। শুক্রবার থেকে শুরু হবে ইজতেমার প্রথম পর্ব। এতে অংশ নেবেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। 14 ফেব্রুয়ারি থেকে শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। এতে অংশ নেবেন মাওলানা সাদের অনুসারীরা। গাজীপুর থেকে নাসির আহমেদের পাঠানো রিপোর্ট। নানা শঙ্কা আর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। টঙ্গীর তুরাগ নদীর তীরে 160 একর জমি বিশ্ব ইজতেমার জন্য প্রস্তুত করা হয়েছে। শীত উপেক্ষা করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাবলিগ জামায়াতের মুসল্লিরা আসছেন ইজতেমায় অংশ নিতে। শুক্রবার আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্ব শুরু হবে। এতে অংশ নেবেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে এখানে এসেছেন বলে জানালেন তাবলিগের মুসল্লিরা। সারা পৃথিবীর সবাই জানি দিনের উপর আসতে পারে, আমিও নিজে দিনের উপর আসতে পারি। এই জন্য কিভাবে মানুষ দিনের পথে আসতে পারে, কিভাবে নিজে ঈমানওয়ালা আমনওয়ালা হইতে পারি, সারা উম্মতি মুহাম্মদে কিভাবে দিন উপর চলতে পারে, ওই জন্য আমরা এখানে আসছি। বিশ্ব ইজতেমার নিরাপত্তায় পুলিশ, র্যাব, আনসারের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি টহলে থাকবে। সকালে ইজতেমা ময়দান পরিদর্শন করেন আইজিপি বাহারুল আলম। যে কোনো ধরনের নাশকতা কিংবা যে কোনো ধরনের ইল মোটিভ, আমার বিশ্বাস আমরা আপনাদের সহযোগিতায়, আবারও বলি, আপনাদের সহযোগিতায় আমরা এগুলো মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ। আর দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে 14 ফেব্রুয়ারি। এতে অংশ নেবেন ভারতের মাওলানা সাদের অনুসারীরা। এনটিভি নিউজ ডেস্ক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের খোঁজে ধানমন্ডির সুধার সদন সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে দুদক। তবে অভিযানে এই প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এনবিআর এবং সমাজসেবা অধিদপ্তর থেকে পাওয়া লিখিত ঠিকানায় প্রতিষ্ঠানটির খোঁজে যে ভবনটিকে তালাবদ্ধ অবস্থায় দেখতে পায় অভিযান পরিচালনাকারী দল। পরে সূচনা ফাউন্ডেশনের নিয়ম ভেঙে কর মওকুফের নথি পেতে দুদকের টিম এনবিআরে যায়। এদিকে বুধবার বিকেলে দুদকের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম সাংবাদিকদের জানান, সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা ও তার স্ত্রী সহ 8 জনের বিরুদ্ধে উত্তরা ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে 2,70,00,000 টাকা উত্তোলন ও আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক। এছাড়া 7.5 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বরগুনা 1 আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও তার স্ত্রী মাধবী দেবনাথের নামে পৃথক 2টি মামলা দায়ের করা হয়েছে। রিজার্ভ চুরি বা ব্যাংক লুট হয়েছে সরকারের সর্বোচ্চ পর্যায়ের সম্মতিতে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয় অনলাইন সত্যায়ন পদ্ধতি উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকারের উচ্চ পর্যায়ের সম্মতি ছাড়া দেশে এত বড় দুর্নীতি সম্ভব নয়। দেশের বাইরে বাংলাদেশের সেবা প্রত্যাশী নাগরিকদের ভোগান্তি কমাতে অনলাইন নির্ভরতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন তৌহিদ হোসেন। দুর্নীতির সুযোগ যেখানে থাকে সেখানে দুর্নীতি দমন একেবারে সম্পূর্ণ বন্ধ করা খুবই কঠিন। আমাদের ব্যাংকগুলো থেকে যে টাকা চুরি হয়েছে এটা কিন্তু ঘটনাক্রমে হয় নাই, এটা সর্বোচ্চ পর্যায় থেকে এটাকে এনকারেজ করা হয়েছিল বলে কিন্তু করেছে।
পত্রপত্রিকায় উঠেছে, সবাই বলাবলি করছে যে অমুক ব্যাংকটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, কারণ একটা ভালো ব্যাংক থেকে সমানে খারাপ ঋণ দেওয়া হচ্ছে ইচ্ছাকৃতভাবে। সর্বোচ্চ পর্যায় থেকে যদি তাদের প্রতি সমর্থন না থাকতে পারে, এটা সম্ভব হতো না। দরজায় কড়া নাড়ছে অমর ২১শে বইমেলা ২০২৫। আর মাত্র দুদিন পর শুরু হতে যাওয়া মেলার স্টল তৈরি সহ শেষ মুহূর্তের প্রস্তুতি পুরোদমে। সর্বোচ্চ সংখ্যক প্রতিষ্ঠানের অংশগ্রহণে বাড়ছে এবারের বইমেলার পরিসর। এবারও মাসব্যাপী বইমেলা হবে বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানে। দীর্ঘ ১৫ বছরের স্বৈরশাসনের পতনের পর এবারের বইমেলা আয়োজন করা হয়েছে ২৪-এর গণ অভ্যুত্থানের থিমে। আরও জানাচ্ছেন সাদরিনা খন্দকার। দেশের সাহিত্য সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ আর লেখক, প্রকাশক এবং পাঠকের সবচেয়ে বড় মিলন মেলা অমর ২১শে বইমেলা। আর তাই এই মেলার জন্য অপেক্ষায় থাকেন সাহিত্য প্রেমীরা। ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিন থেকে শুরু হবে বাঙালির প্রাণের এই মেলা। সর্বোচ্চ সংখ্যক মোট ৭০৩টি প্রতিষ্ঠানের বইয়ের স্টল বসবে এবারের বইমেলায়, যে কারণে মেলার স্টল ও প্যাভিলিয়ন তৈরির কাজ চলছে পুরোদমে। মেলা প্রাঙ্গণ সরগম করছে আয়োজনের অন্তরালের কারিগররা। ২০২৪-এর ৫ আগস্ট দেশের রাজনীতির পট পরিবর্তনের পর এবারের বইমেলা নতুন প্রেক্ষাপটে। আর তাই মেলার প্রতিপাদ্য করা হয়েছে গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ। অমর ২১শে বইমেলা একটা আসলে প্রাণের মেলা। মেলা মানে হচ্ছে অনেক মানুষের সেখানে মিলন মেলা। গত ১৬ বছর এই রাষ্ট্রের ভিতরে যেই আমলাতান্ত্রিক জটিলতা হয়েছিল, সে সময়গুলোতে আমাদের মেলাগুলো একপাশে হয়ে গেছিল। পুরো মেলাটাকে ভারতীয় একটা আধিপত্যবাদের মতো করা হয়েছিল সে সময়গুলোতে। মেলাকে নিরাপদ নির্বিঘ্ন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। এবারের বইমেলা সবচেয়ে সফল বইমেলা হবে বলে আশা প্রকাশ করেন বাংলা একাডেমির পরিচালক। জুলাই গণ অভ্যুত্থানের পর মানুষের চোখে মুখে যখন একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন, তখন বইমেলা আসছে। এবং আপনি তো জানেন, বই এবং বইমেলা সব সময় মানুষের হৃদয়ের কথা ধারণ করে। সেই হিসাবে আমরা আশা করছি এবারের বইমেলায় মানুষের ঢল নামবে। বিশেষ করে যারা তরুণ, যারা এই গণ অভ্যুত্থান করেছেন, তারা এবং তাদের বন্ধুরা, তাদের পরিজন সবাইকে নিয়ে বইমেলায় আসবেন। এবং আমরা বিশ্বাস করি এবারের বইমেলা খুবই সফল একটা বইমেলা হতে যাচ্ছে। দীর্ঘ ১.৫ দশক পর মানুষের মাঝে মুক্ত চিন্তা চর্চা এবং বিকাশের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। তাই সবার অংশগ্রহণে নতুন মাত্রা পাবে এবারের বইমেলা। আওয়ামী লীগের দোসর যারা ছিল, তারা অনেক মানুষের ভালো ভালো বই যাদের প্রকাশ করে তাদেরকে আসতে দিত না। দলবদ নির্বিশেষে সমস্ত মানুষের জন্য আমাদের এবার এই মেলাটা আমাদের ওপেন করা হয়েছে। লেখক, পাঠক, প্রকাশকের পদচারণায় ভাষার মাসে মুখরিত হবে মেলা প্রাঙ্গণ। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। আর ছুটির দিন মেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। সংকট থাকবে, সম্ভাবনাও থাকবে। আমরা দেখতে পাচ্ছি সম্ভাবনাময় বইমেলা। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। সীমান্তের গাঢ় পাহাড় আর সাদামাটি ও আদিবাসীদের জীবনযাত্রার নানা দিক সবসময় আকর্ষণীয় এক পর্যটন স্পট হচ্ছে নেত্রকোনা দুর্গাপুর উপজেলা। তবে নিরাপত্তা সহ অন্যান্য সুযোগ সুবিধা না থাকায় অনেকটাই হতাশ সেখানে আসা পর্যটকরা। সংশ্লিষ্টরা বলছে পর্যটকদের জন্য নেওয়া হবে নানা উদ্যোগ। নেত্রকোনা থেকে ভজন দাসের পাঠানো রিপোর্ট। মেঘালয়ের কোল ঘেঁষা দুর্গাপুর বিরিশিরি ভ্রমণে দিন দিন আকর্ষণীয় হয়ে উঠছে সীমান্তের সোমেশ্বরী নদীর জিরো পয়েন্ট। দেশের বিভিন্ন স্থান থেকে প্রাকৃতিক এই অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য পরিবারের সদস্যদের নিয়ে ভিড় করছেন পর্যটকরা। ঘুরে বেড়াচ্ছেন ছোট ছোট ডিঙ্গি নৌকাতে, আর দুই পাশ পাহাড় ঘেঁষা খরস্রোতার সোমেশ্বরীতে বালি ভরাট হয়ে চর পড়ে যাওয়ায় অল্প স্বচ্ছ পানিতে নেমেই আনন্দ উপভোগ করছেন শিশু, নারী সহ বিভিন্ন বয়সী পর্যটকরা। অ্যাকচুয়ালি এই নদী, এই দুই পাশে পাহাড়,
তারপর এই বালিচর আসলে খুবই মানে অন্যরকম আর কি। এখানে নদীর জল অনেক শীতল, অনেক পাহাড় কাছে থেকে দেখা যাচ্ছে, আমরা অনেক উপভোগ করছি। চমেশ্বরী নদীতে আমার অনেক ভালো লাগছে। যদি এখানে কেউ ঘুরতে না আসে তাহলে বুঝতে পারবে না যে জায়গাটা কতটা সুন্দর। তবে এখানে পর্যটক ছাউনি, ওয়াশরুম এবং নিরাপত্তা সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রয়োজন বলে জানান বেড়াতে আসা লোকজন। এখানে খাবারের কোনো ভালো একটা মানে কোনো হোটেল নাই। পাবলিক টয়লেটের অভাবের কারণে আমাদের অনেক সমস্যা হইতেছে ভাই। রাস্তাটা একটু ভাঙা আছে অনেক, যেহেতু আমরা বাইকার, আমাদের জন্য অনেক কষ্ট হয়। জেলা প্রশাসক জানান, পর্যটন এলাকায় ট্যুরিস্ট পুলিশ সহ পর্যটকদের জন্য নেওয়া হবে নানা উদ্যোগ। এরকম যদি কোনো সহৃদয় ব্যক্তি থাকে যে আমাদের দুর্গাপুর এবং নেত্রকোনাকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র তৈরি করতে পারে, তাদেরকে কিন্তু আমরা আহ্বান জানিয়েছি। নিরাপত্তার বিষয়ে কিন্তু আমরা একটি ট্যুরিস্ট পুলিশ গঠন করার জন্য আমাদের একটি কর্মশালা হবে, এটি মন্ত্রণালয়ের একটি উদ্যোগ। নেত্রকোনার বিরিশিরি পর্যটন এলাকায় যোগাযোগ ও নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করা গেলে এখানকার পর্যটন স্পটে আরও অনেক পর্যটক সমাগম ঘটবে বলে জানান এলাকাবাসী। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।